ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। Stella featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলো গ্রাহকদেরকে যে সেবা দিচ্ছে, বিশেষ করে আপনার কল রেট, ইন্টারনেট সেবা, এই ক্ষেত্রে গ্রাহক যে ধরনের ব্যয় করছে বা গ্রাহকের ব্যয়ের থেকে সরকার কী পরিমাণ রাজস্ব নিয়ে নিচ্ছে সেটি নিয়ে। এই রাজস্ব নিয়ে নেওয়ার প্রেক্ষিতে এখন এই মোবাইল অপারেটর কোম্পানিগুলো তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে বা তারা নতুন ধরনের ব্যবসা খুঁজছে, এটিও আমাদের একটি নিউজে উঠে এসেছে। পাশাপাশি এইরকম একটি আলোচনা আসছে যে বাংলাদেশে মোবাইল ফোনের রিচার্জের ক্ষেত্রে যে ধরনের কর সরকার নিয়ে থাকে সেটি আমাদের এই অঞ্চলের দেশগুলো, বিশেষ করে ভারত, পাকিস্তান বা বৈশ্বিকভাবেই সকল দেশের তুলনায় বেশি বলা যেতে পারে। বাংলাদেশে এত বেশি করই বা কেন নির্ধারণ করা হয়েছে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আব্বাসউদ্দিন নওন। আমরা তার কাছ থেকে শুনবো যে এই কর হার কেন এইভাবে নির্ধারণ করা হয়েছে বা কোম্পানিগুলো এখন নতুন কী ধরনের ব্যবসার কথা চিন্তা করছে বা তাদের টিকে থাকার পরিস্থিতিটা কেমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আব্বাসউদ্দিন নওন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে 100 টাকা রিচার্জ করলে একজন গ্রাহক তার কাছ থেকে সরকার 55 টাকা হচ্ছে কর নিয়ে নিচ্ছে। এই যে অতিরিক্ত বলছেন আপনি এই করটাকে, যে ভারত বা পাকিস্তানের তুলনায় অনেক বেশি বা মধ্যপ্রাচ্য সহ অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তাদের তুলনায় আমাদের দেশে এই করটা বেশি। এই উচ্চ কর আরোপের কারণ কি, বা এই কর আরোপের প্রেক্ষিতে আমাদের এই অপারেটর যারা আছে, যেসব কোম্পানি আছে, তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে? ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আমাদের এখানে করটা অনেক বেশি। আমি শুরুতেই আসলে করটা কেমন সেটা একটু জানাই। তো করটা আসলে কি বা কাদের উপরে করটা পড়ে, কর হইলেই বা আমার কি আপনার কি সেটা একটু জানা উচিত। তো এই যে আমি ধরেন মোবাইল রিচার্জ করি, আমার গ্রামীণ ফোন আমি ইউজ করি, আমি মোবাইলে হয়তো মাসে 1000 টাকা আমি রিচার্জ করতে হয়। আমার যেহেতু নানা দিকে নেটওয়ার্ক আছে, বা একজন রাইডারের সঙ্গে আমি কথা বলছি, তাদেরও এমনই রিচার্জ করতে হয়, যেহেতু তার সারাক্ষণ নেটে থাকতে হয় বা নানা ক্লায়েন্টকে তার কল দিতে হয়। তো উনি 1000 টাকা রিচার্জ করলে ইনস্ট্যান্ট সেখান থেকে সরকার আসলে 550 টাকা সরকারের তহবিলে চলে যায়। আমি ইউজ করছি না এই টাকাটা, কিন্তু আমি ইউজ করছি না। মোবাইল কোম্পানি যারা আমাকে সার্ভিস দিচ্ছে তারা নিচ্ছে না, যারা সার্ভিসের জন্য বের করছে তারা নিচ্ছে না। যে 55 টাকা নিয়ে যায় সেটা কীভাবে, সেটা শুধুমাত্র ডিরেক্টলি নিচ্ছে। আর ইনডিরেক্টলি হিসাব করলে এটা কোম্পানিগুলোর দাবি এটা 70% বা 75%-এর মতো। কোম্পানির প্রফিটের উপর আবার সরকার ট্যাক্স নিচ্ছে। সরকার হলো কোম্পানিগুলোর কাছ থেকে প্রতি বছর লাইসেন্স ফি নিচ্ছে। 4G লাইসেন্সের জন্য প্রতি বছর সরকার 100 কোটি টাকা কোম্পানিগুলোর কাছ থেকে নিচ্ছে। বা স্পেকট্রামের জন্য সরকার প্রায় 7.5% করে রেভিনিউর উপরে টাকা নিচ্ছে। সরকার আবার রেভিনিউ শেয়ারিং, বিটিআরসি যারা নিয়ন্ত্রক সংস্থা, বিটিআরসি আপনি জানেন যে ট্যাক্সটা মেনলি এনবিআর নেয়। আবার বিটিআরসিও কোম্পানিগুলোর কাছ থেকে একটা বিরাট অ্যামাউন্ট টাকা নেয়। কোম্পানি সাপোজ ধরেন গ্রামীণ ফোন 10,000 কোটি টাকা তাদের টোটাল গ্রামীণ ফোনের রিসার্চ হলো, যদিও সেখানে 5,500 কোটি টাকা সরকার ট্যাক্স হিসাবে নিয়ে নেয় 10,000 কোটি টাকার মধ্যে। সেখান থেকে টোটাল 10,000 কোটি টাকা থেকে আবার 5.5% বিটিএসকে রেভিনিউ শেয়ারিং হিসাবে দিতে হয়। 5.5% মানে হলো সেখানেও প্রায় 550 কোটি টাকা সরকার নিয়ে যায়। তো এই যে একটা হিউজ ট্যাক্স, এটা হলো কোম্পানিগুলোর কাছ থেকে অ্যাকচুয়ালি সরকার নিচ্ছে না। এটা নিচ্ছে কার কাছ থেকে? আমার কাছ থেকে যখন নিচ্ছে, আমাকে যখন কোম্পানিটা সার্ভিস দিচ্ছে, আপনি যেমনটা বলছিলেন যে কোম্পানিগুলো কোনো সমস্যার মধ্যে পড়ছে কিনা, ডেফিনেটলি কোম্পানিগুলো আসলে এটার ভোগান্তিতে পড়ছে। মনে করেন আমি একটা দোকানে পাউরুটি বিক্রি করি, এই পাউরুটি যদি 2 টাকা হয় তাহলে একজন রিক্সাওয়ালা খেতে পারবে, একজন দিনমজুর খেতে পারবে। যখন এটার ট্যাক্স আরোপ হবে, সেটা ট্যাক্স আরোপ হয়ে সেটা যদি 15 টাকা হয়ে যায়, তাহলে দিনমজুর রিক্সাওয়ালা এটা খাবে না। বা খাইলেও আগে যদি সে 3টা পাউরুটি খেতে, এখন সে 1টা পাউরুটি খাবে। দেখুন, আমি এই প্রসঙ্গে আপনাকে একটু মাঝখানে বলে ফেলি। বাংলাদেশে বা এখন বিশ্বের সব দেশেই মোবাইল ফোন ব্যবহার করে সব শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থীরা যেরকম তাদের আয় উপার্জন নেই, তারপরেও তারা ব্যবহার করছে। একজন দিনমজুর সেরকম ব্যবহার করছে, একজন কর্মজীবী সে ব্যবহার করছে। এক কথায় হচ্ছে মানে সকল শ্রেণী পেশার মানুষ এটা ব্যবহার করছে। সবার কাছ থেকেই তো এই একই হারে কর সরকার নিয়ে নিচ্ছে। এক্স্যাক্টলি।
দুই ধরনের ব্যবহারকারী আমরা দেখি। এক ধরনের ব্যবহারকারীরা আছে যারা এখনো পর্যন্ত বাটন ফোন ব্যবহার করেন এবং ওনারা শুধু টক টাইম ব্যবহার করেন। এক ধরনের আছেন যারা হচ্ছে ইন্টারনেটও ব্যবহার করেন। ইন্টারনেটের ক্ষেত্রে কেমন কর নেওয়া হয়, এটা কি একই রকম? যে আপনি যেমনটা বলছিলেন যে আসলে মোবাইল তো একদম নেসেসারি এখন মানুষের আসলে সারা দেশে সারা পৃথিবীতে মোবাইল এখন 1 নম্বর প্রায়োরিটির জায়গায় আছে মানুষের। মোবাইল কল, যেটা কল বলেন, ডাটা বলেন, ইউজ করা বলেন মোবাইলে, বাটন ফোন ইউজ করলে তার টক টাইমে যেমন দিতে হয়, ইন্টারনেট ইউজ করলে ইন্টারনেটও সেম একইভাবে সরকারকে ট্যাক্স দিতে হয়। আপনি বলছিলেন যে এটা আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কেন এত বেশি ট্যাক্স হবে? 55% কোম্পানিগুলোর এটা গ্রোসলি 70% হয়ে যায়। সো বাংলাদেশে শুধুমাত্র 45% ট্যাক্স আছে মোবাইলের বাইরে, কর্পোরেট ট্যাক্স মোবাইলের বাইরে, আর শুধুমাত্র তামাক কোম্পানির উপরে। সো তামাক হলো ওয়ার্ল্ড ওয়াইড নিরুৎসাহিত পণ্য। সারা বিশ্বব্যাপী তামাকের উপর অনেক বেশি ট্যাক্স আরোপ করা আছে যেন মানুষজন এই তামাক থেকে দূরে সরে আসে। এটা নিরুৎসাহিত পণ্য, এটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য পণ্য। আমাদের দেশে মোবাইলও কিন্তু সেমভাবে একই রকম 45% করে ট্যাক্স আরোপ করে দেওয়া আছে। মানে হলো আমাদের সরকার বলতে চাচ্ছে যে আমাদের মোবাইলটাও আমাদের জন্য একটা ক্ষতিকর জিনিস। হয়তো সরকার কোনো এক সময় ভেবেছিল যে মোবাইলে মানুষ ক্ষতি হচ্ছে, রাত জেগে কথা বলতেছে, এসব কারণে হয়তো এত হাই ট্যাক্স আরোপ করতে পারে। কিন্তু এখন আমরা যোগাযোগ করে জানতে পেরেছি সরকার আসলে কমানোর কথা বলছে কিন্তু কমাচ্ছে না। এখান থেকে হিউজ রেভিনিউ সরকার প্রতি বছর পায়। কেমন সেটাই? সেটা আমাদের মোবাইল কোম্পানিগুলোর প্রায় 30-35 হাজার কোটি টাকার টার্নওভার বা 40,000 কোটি টাকার টার্নওভার। 40,000 কোটি টাকার যদি টার্নওভার হয় সেখান থেকে 55% পাইলে সেটা তো হিউজ, মানে 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা সরকার সেখান থেকে পায়। তো সরকার হলো রেভিনিউর এই সোর্সটা ছাড়তে চাচ্ছে না। এই জন্য একজন দিনমজুরকেও এত হিউজ পরিমাণ ট্যাক্সের বোঝা বইতে হয়, একজন রিক্সাওয়ালাকে এরকম হিউজ ট্যাক্সের বোঝা বইতে হয়, একজন উদীয়মান এন্টারপ্রেনর যে আসলে মোবাইলের মাধ্যমে তার ব্যবসাটা শুরু করছে বা তার লাইফ এখান থেকে শুরু হবে, তাকেও এই হিউজ ট্যাক্সের বোঝাটা বইতে হয়। এই যে আপনি বলছিলেন যে মোবাইল অপারেটর যারা আছে সেই সব প্রতিষ্ঠানগুলোকে এই পরিস্থিতির কারণে নতুন ধরনের ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হতে হচ্ছে, মানে তারা কেন সমস্যার মধ্যে পড়ছে বা কি ধরনের ব্যবসায় এই কোম্পানিগুলো অন্তর্ভুক্ত হচ্ছে? ধন্যবাদ শেখ আব্দুল্লাহ ভাই, আপনি যেমনটা বলছিলেন যে আসলে তারা অন্যদিকে যাচ্ছে। তো আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে শুরু করি। বাংলা লিঙ্ক বাংলাদেশে সবাই জানে। আমার কাছে মনে হয় যে মানুষজন একাধিক সিম ব্যবহার করার কারণে বাংলাদেশ সিম প্রায় সব মানুষের কাছেই আছে। সো তারা হয়তো জানে না যে বাংলা লিঙ্ক কীভাবে তাদেরকে সার্ভিসটা দিচ্ছে। বাংলা লিঙ্ক বাংলাদেশে অপারেশন কার্যক্রম চালাচ্ছে 26-27 বছর। ওরা এখনও পর্যন্ত প্রফিটের মুখ দেখেনি, এখন পর্যন্ত ওরা মুনাফা করছে না, লোকসান দিয়ে যাচ্ছে। লাস্ট ইয়ারও 331 কোটি টাকা লোকসান করেছে। কেন লোকসান করেছে? কারণ হলো তারা আসলে ওই যে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, নতুন নতুন সার্ভিস বাড়াতে হচ্ছে টেলিকম সার্ভিসের জন্য। কারণ আপনি জানেন প্রতিদিন প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, আবার টাওয়ারে রক্ষণাবেক্ষণ খরচ আছে, তাদের নেটওয়ার্ক এক্সপানশনের বিষয় আছে। এই জিনিসগুলো যখন রেগুলার করে আর সেখানে যখন অনেক বেশি হাইটেক্স হয় এবং প্রতিযোগিতায় টিকতে গেলে গ্রামীণ মানুষকে তাদের কম দামে দিতে হয়, রবির বা কাছাকাছি প্রাইসে রাখতে হয়, তাদের আবার এক্সপানশন করতে হয়। এই জন্য এই কোম্পানিটা কোনো ধরনের মুনাফায় যেতে পারছে না। শুধু বাংলা লিঙ্ক না, এটা গ্রামীণ ফোনের ক্ষেত্রেও। গ্রামীণ ফোন শুরুর দিকের কোম্পানিগুলো অনেক বেশি নেটওয়ার্ক এক্সপানশন করে ফেলছে, একটা সময় প্রফিটে চলে গেছে, তারা প্রফিট করছে। তারাও কিন্তু অ্যাকচুয়ালি আমি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেছি, 2019 সালে তাদের যে প্রফিট ছিল এই বছর এসে তার চেয়ে কমেছে, প্রফিট বাড়েনি। মাঝখানে আরও খারাপ ছিল, প্রফিট বাড়েনি। যদি ইনফ্লেশন হিসাব করা হয় সেটা আরও কমেছে, মানে অনেক কমেছে ইনফ্লেশন হিসাব করলে। আর রবি হলো, আপনি জানেন রবি একটা বড় অপারেটর। রবিও 97 সালে বাংলাদেশে অপারেশন শুরু করে, তারাও বাংলাদেশে প্রায় 30 বছরের মতো অপারেশন করছে। তাদেরও আসলে খুবই লিমিটেড প্রফিট, 2-3-4 বছর আগে তারা প্রফিটে গিয়েছে, খুবই লিমিটেড আকারে তারা প্রফিট ধরে রেখে ব্যবসা করছে। এই সেক্টরটা রেগুলার। আপনি সব কোম্পানির কথা বললেন, এর সাথে সাথে একটু আমাদের রাষ্ট্রীয় কোম্পানি টেলিটক বিষয়ে কি আপনার কাছে কোনো ধারণা আছে যে তারা কিভাবে চলছে, তাদের কতটা প্রফিট অথবা লোকসান হয়? আচ্ছা, টেলিটক তো আপনি হয়তো টেলিটক নিয়ে নিউজ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে অনেক নিউজ আপনি করেছেন। টেলিটক আসলে কখনই লাভের মুখ দেখেনি। টেলিটক সরকারি টাকায় চলে। মানে অ্যাকচুয়ালি কোম্পানিগুলো তো ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে বা ব্যক্তি মালিকানাধীন শেয়ার এখানে আছে, তারা এখানে শেয়ার দিয়ে চালাচ্ছে। আর টেলিটক হলো অ্যাকচুয়ালি আমরা সাদা হাতি বলি, সরকারের কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সাদা হাতি বলা হয়, যে প্রতি বছর বাজেট থেকে সেখানে টাকা দেওয়া হয়। টেলিটক সম্ভবত এখন পর্যন্ত 1600-1700 কোটি টাকা এখন পর্যন্ত লোকসান, গ্রোস লোকসান টেলিটকের গ্রাহক খুব লিমিটেড। টেলিটক কিন্তু আপনি জানেন সারা দেশে আমাদের ওই যে এর আগে বিটিসিএলের যে নেটওয়ার্কটা ছিল সেই নেটওয়ার্কটা টেলিটককে দিয়েছে। সেই নেটওয়ার্ক এক্সপানশন করতে গেলে হয়তো সরকারকে 8-10 হাজার কোটি টাকা খরচ করা লাগতো, সেটা কিন্তু টেলিটক রেডিমেড পেয়েছে। এরপরও কিন্তু টেলিটক ধারাবাহিকভাবে লোকসান দিয়ে যাচ্ছে। এর বড় কারণ কিন্তু আসলে এই যে আমাদের ট্যাক্সেশন সিস্টেম, আমাদের হলো এই যে সরকার কোম্পানি যা
ব্যয় করবে বা কোম্পানি যা খরচ করবে, কোম্পানি যে লাইসেন্স নেবে, সেগুলো থেকে সরকারের অতিরিক্ত ট্যাক্স নেওয়ার কারণে টেলিটক আসলে খুবই ভালনারেবল পজিশনে আছে। আর আপনি আরেকটা কোশ্চেন করেছিলেন যে আসলে কোম্পানিগুলো বিকল্প বিজনেসে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোম্পানিগুলো যখন একটা কোম্পানি মানে সাধারণত আমরা দেখি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যখন একটা প্রোডাক্ট বানায় তখন সে চিন্তা করে এই প্রোডাক্টের বাই প্রোডাক্ট হিসেবে আরও কিছু প্রোডাক্ট আমি মার্কেটে দিই যেটা আসলে খরচ কম হয়। তো টেলিকম কোম্পানিগুলো মূল টেলিকমে যেহেতু অনেক ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি প্রায় 22% সাপ্লিমেন্টারি ডিউটি, এর বাইরে কিছু বিজনেসে গেলে তাদের এই ট্যাক্সটা দিতে হয় না। যেমন গ্রামীণ ফোন তাদের ক্লাউড বিজনেস করতেছে, গ্রামীণ ফোন তাদের মাইজিপি অ্যাপে আপনি কেনাকাটা করতে পারবেন, আপনি সেখানে বিভিন্ন ব্যাংকের বিল দিতে পারবেন গ্রামীণ ফোনের। আবার গ্রামীণ ফোনের ওটিটি সার্ভিস আছে, বাংলালিংকের আপনি জানেন টোপি ওটিটি সার্ভিস আছে, বাংলালিংকের একটা বাংলালিংক লাইফস্টাইল আছে, তারা আসলে এই লাইফস্টাইলের বিজনেসও করছে পাশাপাশি, এটা টিকে থাকার জন্য যে আসলে এখানে ট্যাক্স কম, আমি এখানে গিয়ে যদি একটু রিলিফ পাই। এই আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি বলছিলেন যে মানে আপামর জনসাধারণকেই 55% কর দিতে হয়। বাংলাদেশে আসলে এখন প্রত্যেকটা মানুষেরই মোবাইল ফোন ব্যবহার করা একেবারেই মানে মানে মানুষ এখন কোনো না কোনো কাজে মোবাইল ফোন তার দরকার হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগছেই। এই যে একটা পরিস্থিতি, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষও এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে কম আয়ের মানুষ, এই রকম পরিস্থিতিতে সরকার, আপনি বলছিলেন যে ট্যাক্স কমিয়ে নিয়ে আসতে চায়, সরকারের আসলে এখানে কি করণীয় আছে যে কম খরচে মানুষকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে, বা যারা এই অপারেটর আছে যে সমস্ত কোম্পানি, তারাই বা কী করতে পারে যে গ্রাহককে কম খরচে কীভাবে এই সেবাগুলো দেওয়া যেতে পারে? আচ্ছা, আসলে ট্যাক্স আরোপের ক্ষেত্রে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে। আপনি চাইলেই অনেক বেশি আপনার রেভিনিউ দরকার জন্য আপনি অনেক বেশি ট্যাক্স আরোপ করে রাখবেন, সেটা আসলে হইতে পারে না। সেটা হলে আসলে আপনি হয়তো ট্যাক্স পাবেন কিন্তু আবার ইকোনমি স্কুইজ হয়ে যাবে, ইকোনমি আটকে যাবে। যেসব দেশের ট্যাক্স কম ওইসব দেশে ইকোনমি অনেক বড় ট্যাক্সের কারণেই। মানুষজন যখন ট্যাক্স কমে তখন অ্যাক্টিভিটিস বেড়ে যায়, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। যেমন এখন গ্রামের একজন মানুষ ফোনের ডাটা কিনতে ভয় পায় যে আমি এখন ডাটা কিনতে গেলে আমার হয়তো অ্যাটলিস্ট 200 টাকা ডাটা কিনতে হবে। তো কারণ সেখানে হলো তার 55% ট্যাক্স হওয়ার কারণে কোম্পানিগুলো কম প্যাকেজ দিতে পারছে না। কারণ এখানে যখন তার এত 55% সরকারের কাছে চলে যেতে হবে, 100 টাকা রিচার্জ করলে হয়তো কোম্পানির থাকবে 45 টাকা, সেখান থেকে কর্পোরেট ট্যাক্সের যোগ করে কোম্পানির খুবই লিমিটেড থাকবে। এই জন্য কোম্পানি হয়তো 200 টাকার আপনাকে প্যাকেজ দিচ্ছে, 200 টাকার প্যাকেজ দিলে সেখানে কোম্পানি হয়তো পাবে 80 টাকা বা 90 টাকা, কিন্তু এই জন্য তার 200 টাকার প্যাকেজ দেওয়া লাগছে। কারণ সরকার যদি আসলে এখানে ট্যাক্স কমিয়ে দেয়, ট্যাক্স কমিয়ে দিলে এখানে কোম্পানিগুলো কম দামে ডাটা দিতে পারবে, কম দামে ফোন কল রাখতে পারবে, সেক্ষেত্রে মানুষের প্রোডাক্টিভিটি বাড়বে, মানুষের অ্যাক্টিভিটিস বাড়বে, মানুষ ইন্টারনেট কিনবে। এখন গ্রামের যেই মানুষরা হলো মাসে হলো 200 টাকার ইন্টারনেট কিনতে চিন্তা করছে, আমি 200 টাকার ইন্টারনেট কিনলে 1 জিবি পাবো, এক সপ্তাহে শেষ হয়ে যাবে। এই 200 টাকার ইন্টারনেট যদি একটা মানুষ 1 মাস চালাতে পারে, তাহলে কিন্তু ওই মানুষটাই খুব ইজিলি 1 মাস চালাতে পারলো, ঠিক আছে নেই। তার মানে হলো মানুষের আসলে ব্যবহার কমবে না, ব্যবহার আরও বাড়বে। 200 টাকার ব্যবহার হয়তো এটা 400 টাকা হয়ে যাবে বা 200 টাকাই থাকবে যদি ট্যাক্সটা কমিয়ে দেয়। ট্যাক্সটা কমিয়ে দিলে কী হবে, তখন ব্যবহার বাড়বে এবং সেখান থেকে সরকারের অ্যাকচুয়ালি রেভিনিউ কমবে না। কারণ সরকার আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ড, বৈশ্বিক ট্যাক্সের হার মোবাইল কোম্পানিগুলোর 32%, মানে 32% সারা বিশ্বব্যাপী মানুষের ব্যবহারের ওয়ার্ল্ড অ্যাভারেজ 32%। আর আপনি এশিয়াতে অ্যাভারেজ 35%, 35%। এটা 35%-এর কারণ হলো আমাদের মতো দেশে অনেক বেশি, এজন্য 35%। এশিয়া অঞ্চলে এরকমই 33-34%। আফ্রিকায় কিছু দেশ, যেসব দেশে গরিব, মানে রেভিনিউ অনেক বেশি দরকার, আবার কিছু দেশ আছে তারা এইসব ব্যবহার সীমিত রাখতে চায়। আর রাশিয়ার মতো দেশ মোবাইল ইন্টারনেট ব্যবহার সীমিত রাখতে চায়, ওইসব দেশে ট্যাক্স আরও বেশি। তো আমরা যেহেতু আসলে ওই রকম দেশ না, আমরা এখন ডেভেলপ, আপনি জানেন যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশন করছি, এখন আমাদের আসলে ইকোনমি ভাইব্রেন্ট দরকার, ইকোনমি বাড়ানো দরকার। এই সময় আমাদের আসলে এই ট্যাক্সটা কমাতে হবে। হয়তো সরকারের 1-2 বছর ট্যাক্স একটু কমবে, আবার যখন ব্যবহারকারী অনেক বেড়ে যাবে তখন সরকারের ট্যাক্স অ্যাকচুয়ালি ট্যাক্স কমবে না। এখন সরকার যদি 20,000 কোটি টাকার ট্যাক্স পায়, এটা হয়তো 55% থেকে যদি সরকার 40% নিয়ে আসে, এই ট্যাক্স হয়তো 1 বছর কমার পরে পরের বছরই আবার 20-22,000 কোটি টাকা উন্নীত হবে বা 30,000 কোটি টাকা উন্নীত হয়ে যেতে পারে। তো এটার মধ্যে আসলে করতে হবে, সমন্বয় করতে হবে সরকারকে, যে ট্যাক্স কমিয়ে ইউজার বাড়িয়ে এটাকে সরকারের রেভিনিউ জেনারেট করতে হবে, আবার ইকোনমিক অ্যাক্টিভিটিসও বাড়াইতে হবে, তাহলেই আসলে এটা সমাধান সম্ভব। ধন্যবাদ আপনাকে।
আমরা এতক্ষণ ধরে আব্বাসউদ্দিন নয়ন ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আমাদের ট্যাক্স কেন বেশি বা কত হারে। আসলে মোবাইল এখন আর বাংলাদেশের মানুষের কাছে এটি কোনো বিলাসিতা নয়, এটি একটি মানে নিত্য প্রয়োজনীয় কার্যক্রমে পরিণত হয়েছে। সরকার বলছে যে আপনি কৃষক, আপনাকে কৃষি বার্তা মোবাইলের মাধ্যমে পাঠানো হবে, আপনার আবহাওয়ার বার্তা এখন মোবাইলের মাধ্যমে পাঠানো হচ্ছে। শিক্ষকরা কিন্তু তার স্টুডেন্টদের কাছে নানান ধরনের মেসেজ পাঠাচ্ছে মোবাইলের মাধ্যমে। ফলে এই ডাটা অথবা টক টাইম প্রত্যেকেই সব ধরনের মানুষের জন্য, সব শ্রেণী পেশার মানুষের জন্য এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে। এটি কম খরচে মানুষ পাবে, সেটি আমাদের প্রত্যাশা। সেই জন্য সরকারকে যদি কর হার পুনর্নির্ধারণ করতে হয়, সেটি আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই কর হার পুনর্নির্ধারণ করবে। যেটি আব্বাসউদ্দিন নয়ন বলছিল যে কর হার কমিয়ে বা খরচ কমিয়ে গ্রাহককে যদি বাড়ানো যায়, গ্রাহকের পরিধি যদি বাড়ানো যায়, তাহলে সরকারের মোট রাজস্ব সংগ্রহ এর থেকে কমবে না। আমরা চাইব সরকার নিশ্চয়ই সেই ধরনের কোনো একটি কৌশল নেবে। পাশাপাশি অপারেটররা গ্রাহকদেরকে সুবিধা দেওয়ার জন্য যদি কোনো তাদের সুযোগ থাকে, সেই প্রয়োজনীয় পদক্ষেপটিও নিবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।